আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে রীতিমতো ইরান এবং আমেরিকার যুদ্ধ শুরু হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে যে পেট্রোল, ডিজেল, অকটেন থেকে শুরু করে অন্যান্য যে সকল জ্বালানি রয়েছে সেখানে সরকার যে রেশনিং করার চিন্তা ভাবনা করছে তার প্রাথমিক টেস্ট কেস হিসাবে পেট্রোল পাম্পগুলোতে বলা হয়েছে যে প্রতিটি মোটরসাইকেল একসঙ্গে মূলত ২ লিটার তেল নিতে পারবে। প্রাইভেট গাড়ি যেগুলো রয়েছে সেইগুলোতে ১০ লিটার তেল নিতে পারবে। তো এমনি আমাদের দেশের যে হুজুকে বাঙালি, আমেরিকার আগ্রাসন, ইরানের যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধ, এগুলো নিয়ে বাংলাদেশে যে সকল সমস্যা হতে পারে সে সকল সমস্যাকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে নিজের মাথায় সেই বোঝা চাপিয়ে বহু বাঙালি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন, অনেকে রাজনীতি বন্ধ করে দিয়েছেন, আর সারাক্ষণ ফেসবুকে বসে এআই দ্বারা তৈরি করা যে সকল ভিডিও রয়েছেন সেগুলো দেখে মোটামুটি বেঁচে থাকার আনন্দ বা সার্থকতা খুঁজে বেড়াচ্ছেন। আমাদের দেশের বেশিরভাগ মানুষ ইরানের সাপোর্টার। কাজেই ইরান আমেরিকার কোন কোন ঘাঁটিতে আক্রমণ করলো এবং কোন জ্যোতিষী ইরানের জয়ের ব্যাপারে কী বলেছেন, এমনকি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যে হাদিস সমূহ রয়েছে ইরানকে নিয়ে সেইগুলো তন্ন তন্ন করে খুঁজে মোটামুটি কাজকর্ম বন্ধ করে দিয়েছেন। পবিত্র মাহে রমজান চলছে। করোনার পর থেকে আমাদের যে অর্থনৈতিক দন্যতা, এটি নিম্ন পর্যায়ে যেতে 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 এখন একেবারে তলানিতে গিয়ে পৌঁছে গেছে। এই ১৮ কোটি মানুষ কিভাবে চলছে আমরা বলতে পারি না, কেবলই মাত্র আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতে পারেন। যখন করোনা শুরু হলো পুরো দেশ টালমাটাল, কয়েক মাস কাজ নাই, কর্ম নাই, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব বন্ধ। এমনকি সেলুনগুলো বন্ধ ছিল। ফলে কি করে যেন মানুষ সারভাইভ করে গেল। অদ্ভুত একটা ঘটনা। এরকম একটা ঘটনা ইউরোপ আমেরিকাতে ঘটলে মানে সরকার দেউলিয়া হয়ে যেত, কিন্তু আমাদের দেশে কোনো রকম সাবসিডি ছাড়াই মানুষজনকে যেভাবে ঘরে বন্ধ করে রাখা হলো এটা হয়নি পৃথিবীর অন্য কোনো দেশে। সেই রেশ কাটাতে না কাটাতেই শুরু হয়ে গেল ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের সঙ্গে আমাদের অনেকগুলো ব্যবসা রয়েছে, বাণিজ্য রয়েছে, এবং ইউক্রেন জনিত কারণে ইউরোপ এবং আমেরিকার সঙ্গে আমাদের যে স্বাভাবিক যে সম্পর্কগুলো ছিল সেখানেও নানা রকম কন্ডিশন চলে এলো। বাংলাদেশে যে রাশিয়ার প্রজেক্টগুলো চলছিল এবং রাশিয়ার যে বিনিয়োগগুলো আসছিল সেটা ধপ করে বন্ধ হয়ে গেল। এমনকি রাশিয়ার যে জাহাজগুলো যেগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে বাংলাদেশে আসছিল, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সেইগুলো বাংলাদেশে ভিড়তে পারলো না, এমনকি ভারতেও ভিড়তে পারলো না। ফলে কি হলো, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখনো পর্যন্ত শুরু করা যায়নি, অথচ ইউক্রেন যুদ্ধ যদি না হতো এটা অনেক আগেই চালু হয়ে যেত। এবং ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল সেক্ষেত্রে আমরা আমেরিকার একটি বিকল্প বাজার রাশিয়াতে খুঁজে পেতাম, কিন্তু নিয়তি আমাদেরকে কোথায় নিয়ে এলো। এরপর শেখ হাসিনার পতন হলো, এবং শেখ হাসিনার পতনের ১ বছর আগে আওয়ামী লীগের যারা দুর্বৃত্ত এতটা বার বেড়েছিল, তারা ধরাকে সরাজ্ঞান করতেন। ২০৪১ সন পর্যন্ত ক্ষমতায় থাকবেন, কোনোদিন মরবেন না। ২ হাতে রাষ্ট্রীয় অর্থ যেখানে যেভাবে পেরেছেন লোপাট করেছেন। দেশের মধ্যে কোটি কোটি করে টাকা ইঁদুরের মতো কেটে কেটে খরচ করেছেন, আর দেশের বাইরে সেই টাকা পাচার করেছেন। ফলে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। তারপর যেভাবে শেখ হাসিনার পতন হলো, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, আর গত ১৭ মাস ধরে যে তাণ্ডব চলল অর্থনীতির উপর,
সমাজের উপর, মানুষের মন মানসিকতার উপর যে মপতন্ত্র চালু হলো, তাতে অর্থনীতির যে মেরুদণ্ডের যতটুকু ছিল সেটুকু ভেঙে গেল। এখন নতুন সরকার যখন ক্ষমতায় এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই ইরান এবং আমেরিকার যুদ্ধ শুরু হলো। যেদিন যুদ্ধ শুরু হলো সেদিন আমি বলেছিলাম যে এই যুদ্ধ যদি প্রলম্বিত হয়, শেখ হাসিনার যে পতন, সেই পতনের যে পরিণতি, তার চেয়ে ভয়াবহ পরিণতি আমাদের অর্থনীতিতে আসবে, আর তারেক জিয়ার জীবনকে দুর্বিষহ করে তুলবে। ঘটনা তাই হয়েছে। এখন আমাদের যে পেট্রোলিয়াম যে মজুদ রয়েছে, যেগুলো বলার দরকার ছিল না, সেগুলো একজন অতি উৎসাহী সরকারি কর্মকর্তা বলে দিয়েছেন যে আমাদের 13-14 দিনের পেট্রোলিয়াম মজুদ রয়েছে। সঙ্গে সঙ্গে হাহাকার, মানুষ যে যার মতো করে, যাদের জেনারেটর আছে তারা বড় বড় ড্রাম নিয়ে তেলের পাম্পগুলোতে ছোটা শুরু করলো। যাদের গাড়ি আছে, একটা দুটো গাড়ি, তারা মানে পেট্রোল পাম্পগুলো খালি হয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার বাঙালিরা হুজুকে একসঙ্গে শুরু করলো। আর এই অবস্থাতে সরকার নিষেধাজ্ঞা দিল যে রেশনিং করতে হবে। আর সেই রেশনিংয়ের পরে যারা ভুক্তভোগী তারা জানেন যে কী অবস্থা তৈরি হয়েছে ঢাকা শহরের। যেই যে এলাকাতে পেট্রোল পাম্প আছে সেই এলাকাতে গাড়ির লম্বা লাইন, এত লম্বা লাইন যে সেখানে রীতিমতো যানজট তৈরি হয়ে গেছে। আমি গত রাত 11টার সময় বের হয়েছিলাম একটি টেলিভিশন টক শোতে। পথের মাঝে যেগুলো দেখেছি, যেমন সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটা ফিলিং স্টেশন আছে, ট্রাস্ট ফিলিং স্টেশন। এটার যে সিরিয়াল, এটার সিরিয়াল শুরু হয়ে গেছে বলতে গেলে সেই মহাখালীর মোড় থেকে ক্যাপ্টেন ওয়ার্ল্ড এসে যে আপনার মোড় নিল, ঠিক সেখান থেকে শুরু হয়ে গেছে। আমি ভেবে পাই না যদি কারো ঠিক একটা গাড়ি থাকে 3000 সিসির একটা গাড়ি, এমনকি 2000 সিসির একটা গাড়ি, সরকার নিয়ম করেছে 10 লিটার তেল। তো সে যদি বাসা থেকে যায় এবং ওখানে যে সিরিয়াল আমি দেখলাম সেই সিরিয়ালের মধ্যে সে দাঁড়িয়ে থাকে, ওখানে তো 10 লিটার 15 লিটার তেল ওখানে পুড়ে যাবে। কি হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে? মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছেন তারা দৌড়দৌড়ি করছেন এবং পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। এটা গত রাতের ঘটনা। আজকে কি হয়েছে আমি জানি না, তবে বেশিরভাগ মানুষ দেখা গেল তাদের যে চলাচল সীমিত করে ফেলেছে। আর এই রোজার মাসে যদি চলাচল সীমিত হয়ে যায়, অর্থনীতি আরও সর্বনাশের দিকে যাবে। আজকের দিনে টাটকা খবর হলো যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে সকল দেশের জন্য, কেবলমাত্র ইসরায়েল এবং আমেরিকার যারা তেল রপ্তানিকারক বা ইসরায়েল আমেরিকার যে জাহাজগুলো সেগুলো হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবে না। এতেও কিন্তু সর্বনাশ থামবে না। প্রচণ্ড রকমভাবে মানে তেলের বাজার, অর্থনীতি এগুলো ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কারণ হলো সারা দুনিয়া মূলত আমেরিকা নির্ভর। তো আমেরিকা যে তেলগুলো কিনছে মধ্যপ্রাচ্য থেকে, সেই তেলগুলো যদি না কিনতে পারে, তাদের জাহাজ যদি হরমুজ প্রণালীতে চলতে না পারে, চীনের মানে বা ভারতের যে জাহাজগুলো সেগুলো অবাধে চললেও আমাদের অর্থনীতিতে কোনো ইতিবাচক ধারা আসবে না। তো এনিওয়ে এখন এরকম একটা হ্যাফাজেট অবস্থা চলছে। আমি যতটুকু জানি যে সরকারের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং অবস্থা এত ভালো নয়, বা একেবারেই যাকে বলা হয় সংকটাপূর্ণ, ভালো বলাটাই ঠিক হবে না। এই সংকটাপূর্ণ অর্থনীতি নিয়ে তারপর সেই যাকে বলা হয় আপনি স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি এনে, পেট্রোলিয়াম এনে, ডিজেল এনে, ফার্নেস্ট অয়েল এনে বাংলাদেশের চাহিদা পূর্ণ করবেন, এটা বলতে গেলে অসম্ভব ব্যাপার। কাজেই এই সমস্যাটা থেকে যাবে এবং এই সমস্যাটা আমাদের অর্থনীতির চাকাকে থামিয়ে দেবে। এবং বর্তমান সরকারের বিরুদ্ধে যদি কুচক্রী মহল তারা রাস্তায় নেমে অনার সৃষ্টি তৈরি করে, আমি খুব অবাক হব না। গেল এক। 2 নম্বরে যেটা হলো যে এই ঈদের আগে আগে ব্যাংকগুলোতে প্রচণ্ড রকম ভিড় পড়বে। ইতিমধ্যে সাবেক গভর্নর খোলামেলা কথাবার্তা বলে 5টি ব্যাংকে ব্লক করে দিয়েছে, ইসলামী ব্যাংকগুলোকে, যেখান থেকে একটি টাকাও তোলা যাচ্ছে না। আমার এসএলএমের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল,
দীর্ঘদিন ধরে আমি এই ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালনা করতাম এবং আমার ব্যবসা যখন খুব ভালো, তখন এই ব্যাংকের সাথে মানে বিশাল লেনদেন করেছি। আমার গার্মেন্টসের অ্যাকাউন্ট এখানে ছিল, বিকল্প অ্যাকাউন্ট এখানে ছিল। আর অফিসের একদম পাশে হওয়ার কারণে দৈনিক যে নগদ ট্রানজ্যাকশনগুলো হলো, আজকে বিকেলবেলা রাখতাম, আবার কালকে সকালবেলা তুলে নিয়ে আসতাম। এভাবে হিউজ ট্রানজ্যাকশন হতো। এমনকি যখন আওয়ামী লীগ জমানাতে এই ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পর্যায়ে ছিল, তখন পর্যন্ত এই লেনদেনগুলো অব্যাহত ছিল। এখন এই ব্যাংকগুলো মার্জার হওয়ার পর এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমার একটা অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও একটা ক্রেডিট কার্ডের বিল আসছে ৮,০০০ টাকা, তারা সেই বিলটা দিতে পারেনি বা দেয়নি। এমনকি পরবর্তীতে যখন আমি নগদ টাকা পাঠালাম যে ঠিক আছে আপনাদের অ্যাকাউন্টে দিতে পারছেন না, আপনি ওই আমার ক্রেডিট কার্ডটা ওই অ্যাকাউন্টের সাথে অ্যাড করা যায়, অটো ডেবিট হয়ে যাবে। কিন্তু ব্যাংকের যে ম্যানেজার, তিনি এই নগদ টাকা তার ব্যাংকে জমা দিবেন, জমা দিয়ে আবার হেড অফিসের মাধ্যমে এই ৮,০০০ টাকা স্ট্যান্ডার্ড চার্টার্ড না, আমার ওই ব্যাংকটা ছিল আমেরিকান যে এক্সপ্রেস, সেই ক্রেডিট কার্ড, তো সিটি ব্যাংকে সেই টাকাটা যাবে এটা নিশ্চয়তা তিনি দিতে পারছিলেন না। তিনি বললেন যে স্যার আপনি মাফ করেন, দয়া করে আপনি সেই সিটি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে জমা দেন। এই হলো ব্যাংকের অবস্থা। তো যে ব্যাংকগুলোর ব্যাপারে সাবেক গভর্নর নেতিবাচক কথা বলে গেছেন, সেগুলো ১২টা বেজে গেছে। আর জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে শুরু করে এমনকি সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর অবস্থাও ভালো নয়। তো নতুন সরকার ক্ষমতায় এসছে, আসার পর রাতারাতি টাকা ছাপানো সম্ভব হবে না। আর এই ঈদের আগে যদি টাকা ছাপানো হয়, তাহলে মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। সেক্ষেত্রে যে স্টেডি অবস্থা আছে, স্লো অ্যান্ড স্টেডি, এই অবস্থাতে যদি এই হুজুকে বাঙালি ঈদের আগে ব্যাংকে ভিড় করে, রীতিমতো ১,০০,০০০ টাকা তোলার জন্য, ৫০,০০০ টাকা তোলার জন্য ব্যাংকের কাউন্টারগুলোতে যদি মারামারি লেগে যায় ঈদের আগে, আমি আশ্চর্য হব না। এর বাইরে সরকারের শ্রম মন্ত্রণালয় তারা বলে দিয়েছে যে ঈদের আগে আপনার যে শিল্প কলকারখানায় কর্মরত শ্রমিক ভাই বোনেরা আছেন তাদেরকে বেতন ভাতা পরিশোধ করতে হবে, এবং এটা কত হাজার কোটি হবে আমি বলতে পারবো না, বিশাল। আপনি ৪০ লাখ লোক আছে প্রাইভেট সেক্টরে, বিশেষ করে গার্মেন্টসগুলোতে, প্রায় ২০ লাখ লোক আছে সরকারি কর্মকর্তা কর্মচারী। এদের এই ৬০ লাখ লোকের বেতন ভাতা সহ অন্যান্য যে সকল প্রায় ২.৫ কোটি লোক ক্ষুদ্র এবং মাঝারি ছোট ছোট দোকান, কুটির শিল্প এখানে কাজকর্ম করছেন, তাদের এই বেতন ভাতা ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন হতে কত লক্ষ কোটি টাকা প্রয়োজন নগদ, এটা ব্যাংকাররা বলতে পারবেন। এবং সেটা নিয়ে এখন সরকারের কতটা প্রস্তুতি আছে আমি বলতে পারবো না। ইতিমধ্যে নতুন গভর্নর আসছেন, তাকে নিয়ে নানা রকম চক্রান্ত চলছে, কূটতৎপরতা চলছে, এবং তিনি যাতে ফেল করেন এবং তারেক জিয়ার যাতে বদনাম হয়, সেই জন্য মানে গুপ্ত সংগঠনের যে সকল লোকজন আর্থিক সেক্টরে লুকিয়ে আছে নয়, আর্থিক সেক্টরটা নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো এখনও গুপ্ত সংগঠনের লোকজন নিয়ন্ত্রণ করছে। তো তারা যদি ঈদের আগে মোটামুটি একটা প্যাচ খেলে দেয়, তাহলে তারেক রহমান সাহেব কোথায় যাবেন, কি করবেন, কিভাবে সামাল দিবেন আমরা বলতে পারবো না। তার মালিক, আমাদের মালিক একমাত্র আল্লাহই হয়তো তাকে রক্ষা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।